হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের আজকের ইম্পর্টেন্ট একটা ক্লাস যে ডাব্লিউবিজেই, যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিবে বা যেই পরীক্ষা দিতে মনোযোগ করেছো যে আমরা স্যার যেই পরীক্ষা দেবো, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে আজকে এই যেই পরীক্ষার 2027 এই খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই 2027 যারা যেই পরীক্ষা দিতে চাইছো, যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। এই যেই পরীক্ষার একদম প্রথম থেকে শেষ অবধি খুঁটিনাটি সমস্ত কিছু আমি বলবো। দেখো, আজকে আমাদের মেইন টপিক হচ্ছে যে এই যে ডাব্লিউবিজি পরীক্ষা, এটা একটা এন্ট্রান্স এক্সাম। এটা যারা ইঞ্জিনিয়ার হতে চাও, তোমরা যারা বলো যে আমরা আপনার এইচএস ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এক্সামটা দিতে হবে। এবং এই যে আমি আজকে এই ভিডিওতে তোমাদের আলোচনা করব এলিজিবিলিটি, অর্থাৎ তোমরা এই পরীক্ষার জন্য যোগ্য কতটা, অর্থাৎ কি কি লাগবে এই পরীক্ষার জন্য, অর্থাৎ কত কোন কোন সাবজেক্ট থাকতে হবে, বয়স এজ কত হবে, এইচএস এ কত নাম্বার পেতে হবে, সায়েন্স না আর্টস পড়তে হবে, এই ডিটেলস আমি আলোচনা করব। এবং কোন সাবজেক্টে কত হতে হবে, এই এলিজিবিলিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে জানতে হবে আগে তোমরা এই পরীক্ষার বসতে গেলে, এই পরীক্ষায় যে তোমরা বসবে, এই পরীক্ষায় বসার জন্য তোমাদের কোন কোন সাবজেক্ট থাকা দরকার, কোন সাবজেক্টে কত নাম্বার থাকা দরকার, ডিটেলস আমি তোমাদের আলোচনা করব। এবং এজ কত থাকা দরকার, সবকিছু নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? ওকে, তারপর আলোচনা করবো আমরা এটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ এই ফর্মটা যে ডাব্লিউজি ফর্ম ফিল আপ করবে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে এবং এই ফর্ম ফিল আপ করতে কত টাকা প্রয়োজন, অর্থাৎ কত টাকা তোমাদের অনলাইনে কেটে নেবে, এই ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করবো। এবং সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। এবং এই যে ডাব্লিউবিজি পরীক্ষা দিবে, তার সিলেবাস কি আছে, অর্থাৎ কি কি কোন কোন সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন আসবে, এই ডিটেলস আলোচনা। এবং এক্সাম প্যাটার্ন মানে কোশ্চেন কিরকম টাইপের থাকবে, কটা ক্যাটাগরি থাকবে, কত কত মার্কসের থাকবে, কত নেগেটিভ মার্কস আছে, কোনটাতে নেগেটিভ মার্কস নেই, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, এই ডিটেলস কিছু তোমাদেরকে আমি একদম ধরে ধরে বুঝিয়ে দেবো। ঠিক আছে? যারা কিছুই জানো না, তারা খুব সুন্দরভাবে এ টু জেড তোমরা আমার কথা মানে ক্লিয়ার হয়ে যাবে, আমার কথা বুঝতে পারবে। এবং দেখো, এক্সাম ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে স্যার এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে, কোন ল্যাঙ্গুয়েজে আমি কোশ্চেনটা পড়তে পারবো, বাংলায় না ইংলিশে, ডিটেলস আমি বলবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে নম্বর অনুযায়ী টপ কলেজ এবং র্যাঙ্ক, অর্থাৎ তুমি যত নম্বর পেলে, কত নম্বর পেলে কোন কলেজে ভর্তি হতে পারবে, অর্থাৎ কত নম্বর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাবে, এবং গভর্নমেন্ট কলেজ না পেলে কত নম্বর পেলে সরকারি কলেজে পাবো, এই ডিটেলস কিছু। অর্থাৎ টপ গভর্নমেন্ট কলেজ কি কি আছে, কোন কোন কলেজের জন্য আমরা পেলে বেশি সিকিউর বেশি হবে, প্লেসমেন্ট বেশি হবে, সবকিছু ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করব। এই ডাব্লিউবিজি এর এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি আমার ভিডিও দেখার পর থেকে তোমাদের কোনো আর সন্দেহ থাকবে না। ক্লিয়ার? ওকে, চলো সবার প্রথম ডাব্লিউবিজেই 2027, যারা সবে 11-এ উঠেছে, তারা 27-এ পরীক্ষা দেবে। তো আমার কথা হচ্ছে পরিষ্কার যে ডাব্লিউবিজেই না, যারা 12-এ উঠেছে 27-এ পরীক্ষা দেবে, তারা হ্যাঁ না পরের বার দেবে, সরি। যারা 12 উঠেছে, এখন 12 উঠেছে, তারা 27-এ দেবে, 11-টা 28-এ দেবে। তো যাই হোক, এই ডাব্লিউবিজেই কারা দেবে পরীক্ষা? দেখো, যারা ছোট থেকে স্বপ্ন স্যার আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হতে চাই, তারা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হতে পারো। বুঝে গেল? ইঞ্জিনিয়ার অনেকগুলো ভাগ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা ইঞ্জিনিয়ার হতে চাও, তারা কিন্তু এই পরীক্ষাটা দিবে। এবং কথা হচ্ছে যে এই পরীক্ষাটা দিলে ভালো কথা, এই পরীক্ষার এলিজিবিলিটি, অর্থাৎ এই পরীক্ষার জন্য কি কি কন্ডিশন, অর্থাৎ কি কি শর্ত। দেখো, সবার প্রথম এলিজিবিলিটি নিয়ে আলোচনা করি। দেখো, এই পরীক্ষা দিতে গেলে তোমাকে মিনিমাম কমপক্ষে 12 পাস করতে হবে। 12 পাস করতে হবে, অর্থাৎ ক্লাস 12 পাস করতে হবে। অর্থাৎ তোমরা এইচএস পাস করতে হবে। 12 মানে কি বলো? এইচএস পাস করতে হবে। এইচএস পাস না করলে পরীক্ষায় বসতে পারবে না। বুঝে গেল? মিনিমাম কমপক্ষে তোমাদের এইচএস পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, যে কোনো বোর্ড থেকে, সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হোক, আর সিবিএসসি থেকে হোক, আর আইএসসি থেকে হোক, যে কোনো বোর্ড থেকে পাস করলেই হবে। শুধু কেমন হচ্ছে এইচএস বা 12 পাস করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাদের শুধু 12 পাস করলে হবে না, তার সঙ্গে সায়েন্স থাকতে হবে। এইচএস বা 12 পাস করলে শুধু হবে না, সেই সঙ্গে সায়েন্স মাস্ট, অর্থাৎ সায়েন্স থাকতে হবে। এবং সায়েন্সের মধ্যে মেইনলি ম্যাথ থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, আর কেমিস্ট্রি থাকতে হবে। কি কি থাকতে হবে বলো? ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি থাকতে হবে। এই যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট থাকতে হবে, মাস্ট এই তিনটে থাকতে হবে। এই তিনটে সাবজেক্ট না থাকলে তুমি যেই পরীক্ষায় বসতে পারবে না। তোমাকে মিনিমাম এইচএস পাস করতে হবে, সে যে কোনো বোর্ড থেকে হোক না কেন। তার সঙ্গে সঙ্গে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট তোমার কাছে কিন্তু থাকতে হবে, না হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার যাই, এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্ট থাকলো। এবার হচ্ছে যে কত নাম্বার পেতে হবে স্যার তোমাকে। হ্যাঁ, তার সঙ্গে অনেকে স্যার কেমিস্ট্রি থেকে 4 সাবজেক্ট,
কেমিস্ট্রি আছে, বায়োলজি 4 সাবজেক্ট থাকে, অথবা কারো কম্পিউটার সায়েন্স থাকে। তো এইসব সাবজেক্ট থাক আর না থাক বা যে কোনো একটা থাকলে হবে, কোনো যায় আসে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি বলতো তোমাকে, এই তিনটে থাকতে হবে মাস্ট। আর কারো 4 সাবজেক্ট থাকে, এগুলো 4 সাবজেক্ট থাকে, বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স, সেগুলো থাকলেও হবে, না থাকলেও হবে, বা যে কোনো সাবজেক্ট থাকলেও হবে। কিন্তু মোস্ট সব থেকে ইম্পর্টেন্ট এই তিনটে সাবজেক্ট থাকতে হবে হবে, নাহলে পরীক্ষা বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, এবার হচ্ছে কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে তোমাকে ফর্ম ফিল আপ করার জন্য। শুধুমাত্র তোমার এইচএস পাস করলে সায়েন্স আছে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আছে, পিসিএম আছে, পরীক্ষা বসতে হবে না, তোমাকে একটা পার্সেন্টেজ নাম্বার লাগবে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 45% কিন্তু থাকতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু আবার 45% নাম্বার থাকতে হবে। এবং যারা এসসি, এসটি, ওবিসি তাদের জন্য 40% অর্থাৎ 5% লেস, অর্থাৎ 40% নাম্বার মাস্ট থাকতে হবে। মাথায় রাখতে হবে স্যার, তুমি এইচএস পাস করেছো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আছে, অথচ নাম্বার তুমি কত পেলে, 35% পেলে, তুমি পরীক্ষা দিতে পারবে না। বোঝা গেল? পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি দরকার বলো, জেনারেল ক্যাটাগরি হলে 45%, আর এসসি এসটি ওবিসি হলে 40% নাম্বার কিন্তু দরকার। তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে, এই ইংলিশ কম্পালসারি, যে ইংলিশ যে তোমাদের থাকবে একটা সাবজেক্ট ইংলিশ, এই ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাকে মিনিমাম 30% নাম্বার থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা যেই পরীক্ষা ডাব্লিউবি যেই পরীক্ষা বসতে পারবে না। একদম পরিষ্কার মাথা ঢুকে নাও। ওকে, তো যারা যেই পরীক্ষা দিবে আশা করি তারা এই ক্যাটাগরি গুলো সম্পূর্ণ অবশ্যই করবে, তাই তো? আচ্ছা, এবার এজ লিমিট বলি স্যার, এজ লিমিট। আচ্ছা, এজ নিয়ে যখন কথা বলি আমি, এজ লিমিট এজ তোমাদের মিনিমাম মিনিমাম কমপক্ষে 17 বছর বয়স হতে হবে। যারা পরীক্ষায় বসবে মিনিমাম কমপক্ষে 17 বছর বয়স হতে হবে। 17 বছরের কিন্তু কম হলে পরীক্ষা বসতে পারবে না। হ্যাঁ, ম্যাক্সিমামটা এখনো বলেনি, কিন্তু মিনিমাম 17 লাগবে। বোঝা গেল? 17 বছর কম কিন্তু হয়, তার তোমরা কিন্তু পরীক্ষা বসতে পারবে না। একদম মাথায় ঢুকিয়ে নাও কথাটা, ঠিক আছে? ম্যাক্সিমাম স্যার যে কোনো হতে পারে, ম্যাক্সিমাম নিয়ে কিছু বলেনি, কিন্তু মিনিমাম 17 বছর বয়স হতে হবে। এই 17 ইয়ার্স, 17 বছর না হলে কিন্তু পরীক্ষা বসতে পারবে না। মাথা ঢুকলো কথাটা? ক্লিয়ার তো? ওকে, তাহলে এগুলো হচ্ছে এলিজিবিলিটি। এই কটা কিন্তু কন্ডিশন তোমাদের থাকতে হবে তোমাদের পরীক্ষা বসার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে কিন্তু তোমরা পরীক্ষা বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। একদম ক্লিয়ার হলো বিষয়টা? বোঝা গেল? আচ্ছা, এবার দেখবো আমরা অ্যাপ্লাই করবো ফর্মটা কি করে, এবং তোমরা ফিস কত লাগবে, ঠিক আছে? শুনবে, খুব ইজি বিষয়টা। দেখো স্যার, আমি অ্যাপ্লাই করবো কি করে, দেখো মাথা রাখবে, যখন তোমাদের যেই ফর্ম ছাড়বে তখন ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এলিজিবিলিটি তো হয়ে গেল আমাদের। এবার দেখো অ্যাপ্লাই করবে কি করে, এই অ্যাপ্লাইটা করবে অনলাইন মোডে করবে। তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফর্মটা, কোনো সাইবার ক্যাফে গিয়ে বা বাড়িতে ফোনে বা কোনো ল্যাপটপে বা কম্পিউটারে। এই যখন ফর্ম ছাড়বে তখন তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইন কিন্তু না। এবং যখন অ্যাপ্লাই করবে তখন ফিস একটা দরকার, এই যে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লাই করবে ফর্মটা ফিল আপ করে শেষে একটা দেখবে টাকা কাটতে হবে। এই টাকাটা কত কাটবে স্যার? এই টাকাটা যদি তুমি জেনারেল হও তাহলে তোমাদের 500 কাটবে। যদি জেনারেল হও 500 বা 600, এটা কোনো ফিক্সড না, 200 টাকা এদিক ওদিক হতে পারে। আর যদি ওবিসি এসসি তাহলে সম্ভবত 400 টাকা কাটবে, অর্থাৎ জেনারেল থেকে 100 টাকা কম কাটবে। এটা দেখো তো কখনো 600 হতে পারে, এটা 500 হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করছে, কখনো বাড়াবে কমাবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। এর মধ্যে 500 থেকে 700 মধ্যে টাকায় কাটবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে অনলাইনে, এবং তার সঙ্গে সঙ্গে টাকাটা কিন্তু অবশ্যই কাটাতে হবে। ওকে, এবার সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন সিলেবাস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এবার শোনো, এবার সবাই শোনো ভালো করে। এবার হচ্ছে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এই ডাব্লিউবিজির সিলেবাস যদি আর এক্সাম প্যাটার্ন বলি, তাহলে আমি বলতে পারি যে এখানে টোটাল ডাব্লিউবিজিতে টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। ভালো করে শুনবে স্যার, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল পরীক্ষা হবে কত বলো, ডাব্লিউবিজি 200, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে। এবং টাইম থাকবে 4 ঘন্টা, 4 আওয়ার্স টাইম থাকবে, 4 আওয়ার্স, 4 ঘন্টা টাইম থাকবে। বুঝে গেল? তাহলে টোটাল পরীক্ষা হবে ডাব্লিউবিজি 200 নম্বরের, এবং টাইম থাকবে 4 ঘন্টা। এবং এখানে স্যার দুটো প্যাটার্নে পরীক্ষা হবে, দুটো পেপারে বা প্যাটার্নে বলো। তাহলে পেপার 1 থাকবে, পেপার 1 আর পেপার 2। ভালো করে শুনবে, এই ডাব্লিউবিজিতে তোমাদের দুটো পেপারে পরীক্ষা হবে।
পেপার 1, পেপার 2। ওকে, তাহলে এই পেপার 1 পরীক্ষা হবে 100 মার্কসের, 100 মার্কসের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা, 2 আওয়ার। পেপার 2 তে 100 মার্কসের পরীক্ষা হবে আর টাইম থাকবে 2 আওয়ার। বোঝা গেল? আমি কি বলেছিলাম, টোটাল 200 মার্কসের পরীক্ষা না, এখানে 100 হবে পেপার 1 এ, 100 হবে পেপার 2। টাইম 4 ঘন্টা ছিল, তখন 2 ঘন্টা হবে পেপার 1 এ, 2 ঘন্টা হবে পেপার 2। পেপার 1 পরীক্ষা যখন হবে, পেপার 1 পরীক্ষা হয়ে গেলে 1 ঘন্টা টাইম তোমাদেরকে রেস্ট বা ব্রেক দিবে কিছু খাওয়ার জন্য বা নিজেকে ঠিক রাখার জন্য। তারপর 1 ঘন্টা পর পেপার 2 পরীক্ষা হবে। দুটো পরীক্ষা একদিনেই হবে, একসঙ্গে হবে। কিন্তু পেপার 1 পরীক্ষা আগে হবে, পেপার 1 হয়ে গেলে 1 ঘন্টা ব্রেক দিবে, তারপর হবে পেপার 2 এর পরীক্ষা। এটুকু ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই পেপার 1 কি থাকবে। দেখো এই পেপার 1 থাকবে ম্যাথমেটিক্স, ম্যাথ থাকবে। এই পেপার 1 থাকবে ম্যাথ। ওকে, এই পেপার 1 থাকবে ম্যাথ। আর পেপার 2 এ কি থাকবে? থাকবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। ওকে, পেপার 1 থাকবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। বোঝা গেল? তাহলে পেপার 1 শুধু ম্যাথ থাকবে, পেপার 2 শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি থাকবে। তাহলে পরিষ্কার বুঝে গেলে তোমরা যে ডাব্লিউবিজেই তে ম্যাথস এর কোশ্চেন থাকবে 100 নম্বরের, টাইম থাকবে 2 ঘন্টা। তাহলে পেপার 1 কমপ্লিট শুধু ম্যাথই থাকবে, পেপার 2 তে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি থাকবে। তাহলে ম্যাথ থাকবে 100 নম্বরের আর ফিজিক্স কেমিস্ট্রি থাকবে 100, অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো মিলে থাকবে 100, অর্থাৎ 50 থাকবে ফিজিক্স, 50 থাকবে কেমিস্ট্রি। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখ এই যে ম্যাথ যে থাকবে, এই ম্যাথের আবার 3টে ক্যাটাগরির টাইপের কোশ্চেন হবে। ভালো করে শুনবে, এই ম্যাথের 3টে ক্যাটাগরির কোশ্চেন টাইপ হবে। তাহলে প্রথম কোশ্চেন টাইপ থাকবে ক্যাটাগরি 1 সি অল। ম্যাথের 3টে ক্যাটাগরিতে কোশ্চেন হবে এই পেপার 1 এর মধ্যে। এই ম্যাথের 3টে ক্যাটাগরিতে কোশ্চেন হবে। বলছে সি অন মানে ক্যাটাগরি 1, এখানে 50টা থাকবে এমসিকিউ, 50টা থাকবে এমসিকিউ থাকবে এবং 1 নম্বরে থাকবে। কত নম্বরে? 1 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে 50 একে 50 থাকবে। তাহলে ক্যাটাগরি 1 কি থাকবে? 50টা 1 মার্কসের এমসিকিউ থাকবে, যেখানে 50 নাম্বার থাকবে। এখানে স্যার নেগেটিভ মার্ক আছে কত? 1/4, অর্থাৎ 4টে কোশ্চেন ভুল করলে 1টা নাম্বার কাটা যাবে। অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে 0.25, অর্থাৎ 1/4 নাম্বার কাটা যাবে। বোঝা গেল? 0.25 মানে 1/4 নাম্বার কাটা যাবে। আচ্ছা, তারপরে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2তে থাকবে 15টা কোশ্চেন থাকবে। ওটা থাকবে 15টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, তাহলে 15 দুগুণ 30 নম্বর থাকবে। বোঝা গেল? বললাম ম্যাথের 3টে ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি 1 50টা 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ 50 নাম্বার, মাইনাস গেলে ভুল হয়ে গেলে 1/4, অর্থাৎ 0.25 নাম্বার কেটে যাবে। ক্যাটাগরি 2তে থাকবে 15টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, 15 30 নাম্বার। এখানে যদি তোমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে এখানে কিন্তু 1 2, অর্থাৎ 0.50 নাম্বার কাটবে, হাফ নাম্বার কাটবে, 0.25 নাম্বার কাটবে। কারণ একটা ঠিক হলে 2 নাম্বার, ভুল হলে 0.50, অর্থাৎ হাফ নাম্বার কাটবে। এটুকু ক্লিয়ার? এবারে ক্যাটাগরি 3, এই ক্যাটাগরি 3-তে থাকবে 10টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর, এটা থাকবে 10 দুগুণ 20। এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ তুমি ভুল হয়ে গেলেও নাম্বার কাটবে না। বোঝা গেল? এই যে লাস্টে ক্যাটাগরি 3-তে যে 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের, তাহলে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, এটা তোমার ভুল হয়ে গেলেও নাম্বার কাটবে না। বোঝা গেল? তাহলে এই যে টোটাল দেখো তো স্যার কত হলো, কত নাম্বার আমরা করলাম, দেখো তো একবার ক্যালকুলেশনটা করি। 50 30 আর 20, তাহলে হচ্ছে 100 নাম্বারের টোটাল কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 100। এবং স্যার কোশ্চেন কতগুলো থাকবে? 50টা, 15টা, 10টা, তাহলে 75 কোশ্চেন থাকবে। তাহলে টোটাল কোশ্চেন থাকবে 75 আর নাম্বার থাকবে 100। তাহলে এটা হচ্ছে ম্যাথামেটিক্স, অর্থাৎ পেপার 1। তাই এই পুরোটা 3টে মিলে, 3টে ক্যাটাগরি মিলে টাইম থাকবে 2 ঘন্টা। বোঝা গেল? আর 100 মার্কস, 100 মার্কস থাকবে 50 30 80 20 100। টোটাল কোশ্চেন থাকে ম্যাথে কত? 50 আর 60 আর 15 হচ্ছে 75। তাহলে ম্যাথামেটিক্সের টোটাল 75টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 100, সেটা হচ্ছে 2 ঘন্টা। এটা হচ্ছে পেপার 1। বোঝা গেল? এই পরীক্ষাটা আগে হবে। যখন এই পরীক্ষাটা হয়ে গেল তখন তোমাদের 1 ঘন্টা ব্রেক দেবে। যে ব্রেকটা বেরিয়ে তোমরা টিফিন করবে বা রেস্ট নেবে, বা তারপরে 1 ঘন্টা পর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পেপার দেবে। বোঝা গেল আমাদের কথা? ক্লিয়ার? এবার এই ফিজিক্স কেমিস্ট্রির প্যাটার্নটা কি শুনবে। দেখো ফিজিক্সের যা আর কেমিস্ট্রির সেম, আমি যেগুলো একটা বোঝাই দুটোই একই ব্যাপার। ঠিক আছে, চলো আমি বললাম এর দুটো, এই ফিজিক্সেরও 3টে ক্যাটাগরি থাকবে, কেমিস্ট্রিরও 3টে ক্যাটাগরি থাকবে, দুটোই ক্যাটাগরি সেম টাইপ থাকবে। ঠিক আছে, তাহলে ফিজিক্সেরটা নিয়ে আলোচনা করছি। এই ফিজিক্সের ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1।
ফিজিক্সের ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1, ভালো করে শুনবে। ফিজিক্স হচ্ছে ক্যাটাগরি 1। এই ক্যাটাগরি 1-এ ফিজিক্সের প্রথমে থাকবে 30টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের। কেমিস্ট্রিরও সেম, ফিজিক্সে যা বোঝাচ্ছে কেমিস্ট্রির সেম হবে। তাহলে ফিজিক্সের 1 নম্বরে 30টা কোশ্চেন থাকবে, এখানে 30 নাম্বার থাকবে। বোঝা গেল? কেমিস্ট্রিরও কিন্তু সেম, এখানে নেগেটিভ মার্ক থাকবে 1/4। ক্লিয়ার? বোঝা গেল? ক্যাটাগরি 2-তে থাকবে 5টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, তাহলে 5 দুগুণ 10, এখানে নেগেটিভ মার্ক থাকবে 1 2, অর্থাৎ 0.50। ক্যাটাগরি 3-তে থাকবে 5টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, 10 নাম্বার, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তাহলে স্যার আমাকে বলো তোমরা, তাহলে আমি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো তো একবার পরিষ্কার, 30 10 40 50, এখানে 50 নাম্বার থাকবে ফিজিক্স। টোটাল কোশ্চেন থাকবে 30 5 35 40, অর্থাৎ 40টা কোশ্চেন থাকবে টোটাল। তোমাদের ফিজিক্সে 40টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 50। টোটাল ফিজিক্সে ক্যাটাগরি 3টে থাকবে, ক্যাটাগরি 1-এ থাকবে 30টা এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরে 30 নাম্বার। ক্যাটাগরি 2-তে 5টা থাকবে 2 মার্কসের এমসিকিউ, 10 নাম্বার। ক্যাটাগরি 3 থাকবে 2 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের 5টা থাকবে 10 নাম্বার। তার টোটাল হচ্ছে যে 50-এর মধ্যে থাকবে ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সে থাকবে টোটাল কোশ্চেন হচ্ছে 40, অর্থাৎ 40টা কোশ্চেন থাকবে ফিজিক্সে, নাম্বার 50। এই সেম ক্যাটাগরিতেও কেমিস্ট্রিরও থাকবে কটা বলো? 40টা কোশ্চেন, 50 নাম্বার। কেমিস্ট্রি ক্যাটাগরি সেম, কেমিস্ট্রির জন্য ক্যাটাগরি 1-এ 30 নাম্বার থাকবে, একটা 1 নম্বরে 30টা, 2 নম্বরে 5টা থাকবে 10 নাম্বার, আবার 2 নম্বরে 5টা 10 নাম্বার। এই কেমিস্ট্রির সেম স্টাইল থাকবে, যেমন ফিজিক্সের 50 পেলাম নাম্বার, কেমিস্ট্রির 50 নাম্বার হবে। এই দুটো মিলে থাকবে কত? 1 ঘন্টা, 2 ঘন্টা। টোটাল 50 50 100, 50 50 100। এটা ফিজিক্স 50, সেম ভাবে কেমিস্ট্রি 50 হবে। বুঝে গেল? তার টোটাল ফিজিক্সে থাকবে 40টা, কেমিস্ট্রি 40টা, অর্থাৎ 80টা কোশ্চেন থাকবে। টোটাল নাম্বার 50 প্লাস 50 100 নাম্বার। বোঝা গেল? তো এটা হচ্ছে কমপ্লিটলি প্যাটার্ন, অর্থাৎ তোমাদের সিলেবাস প্লাস এক্সাম প্যাটার্ন নিয়ে আমি তোমাদের কথা বললাম। এটা হচ্ছে এক্সাম সম্পূর্ণ কমপ্লিট প্যাটার্ন। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়েছে, কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। ক্লিয়ার? একদম ক্লিয়ার, বোঝা গেল? কোনো ডাউট নেই কারো? এই পেপার 1 হবে 1 ঘন্টা রেজিস্টার করতে, পেপার 2 এর কোশ্চেন দিয়ে দিবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে থাকবে। এই পেপার 2-তে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন একবারে দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে? বোঝা গেল? একদম ক্লিয়ার? আচ্ছা, এবার শুনবে। হ্যাঁ, পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে অফলাইনে ঠিকই, কিন্তু পরীক্ষাটা যেই WBJEE এর পরীক্ষাটা কিন্তু তোমাদের অফলাইনে হবে। কি হবে? অফলাইনে বসে পরীক্ষা দিতে হবে। যেমন স্কুলে পরীক্ষা অফলাইনে দাও, পরীক্ষা কিন্তু হবে অফলাইনে, কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। ভুলে গেলে কিন্তু হবে না, অফলাইনে পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু। নেক্সট, এবার বলছি স্যার এক্সাম ল্যাঙ্গুয়েজটার কথা বলুন। স্যার স্যার আমি যে এক্সাম দিব কি ল্যাঙ্গুয়েজে দিব? স্যার বাংলায় দেবো না ইংলিশে না হিন্দিতে, কি ল্যাঙ্গুয়েজ থাকবে? খুবই খুশির ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য, যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের জন্য ভীষণ খুশির খবর যে তোমাদের WBJEE পরীক্ষার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা বাংলায় পরীক্ষাটা দিতে পারবে। বাংলা, এই বাংলায় পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ কোশ্চেন কিন্তু তোমাদের বাংলায় থাকবে। কি থাকবে বলো? বাংলায় কোশ্চেন থাকবে একদম। হ্যাঁ, শুধু বাংলায় থাকবে না, ইংলিশও থাকবে। মানে এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলছি আমি, এখানে কোশ্চেন তোমাদের বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। তুমি যেটা ইচ্ছা, তুমি চাইলে বাংলাও পড়তে পারো, চাইলে ইংলিশও পড়তে পারো, অ্যান্সার করতে পারো। বোঝা গেল? তার মানে তোমাদের জন্য ভীষণ খুশির খবর, কারণ আমাদের যারা বাংলা মিডিয়ামে পড়ে ওদের অনেক সমস্যা হয়ে যায় স্যার কোশ্চেনগুলো পড়তে। অনেকে ম্যাথসের জন্য ঠিক হয়ে গেল, কেমিস্ট্রি ফিজিক্স পড়তে খুব চাপ হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের পরিষ্কার বলছি যে তোমাদের এই WBJEE, শুধু WBJEE তোমাদের কোশ্চেনটা হবে বাংলায় হবে এবং ইংলিশে হবে। তোমাদের অনেকটা সুবিধা, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল। এবার নাম্বার অনুযায়ী টপ র্যাঙ্ক কলেজ এবং তোমরা কত নাম্বার পেলে কোন কোন কলেজে যেতে পারো এবার বলি, শুনবে। যারা যারা 1000 র্যাঙ্কের মধ্যে থাকতে পারবে, মাথায় রাখবে 1000 বা 1000-এর কম, যদি তুমি 1000 র্যাঙ্কে থাকতে পারো, 1000 র্যাঙ্কে থাকতে পারো বা 1000-এর কম র্যাঙ্কে থাকতে পারো, তা তুমি টপ মোস্ট সরকারি কলেজ, সেটা হচ্ছে যাদবপুর কলেজে চান্স পেতে পারো। এই যাদবপুর কলেজে চান্স পাওয়ার জন্য 1000 বা 1000 কম র্যাঙ্ক যদি করতে পারো, তাহলে তুমি যাদবপুর কলেজে চান্স পেতে পারো, যেখানে চান্স পেলে সত্যি খুবই ভালো, কারণ খুবই ভালো কলেজ এবং ভীষণ ডিমান্ড কলেজ, ঠিক আছে? তাছাড়াও তুমি যে 1000-এর একটু বেশি র্যাঙ্ক হয়ে গেল, ধরলাম 2000 3000 4000 5000 10,000 15,000, মাথায় রাখতে হবে যদি তুমি 25,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো, 25K, অর্থাৎ 25,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো, 25,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো,
তাহলে 1-10-17,000 এই 25,000 মধ্যে র্যাঙ্ক করতে পারো, তাহলে তাহলেও তুমি যে কোনো সরকারি কলেজ করতে পারো, হতে পারে কল্যাণী, হতে পারে কোচবিহার, হতে পারে মালদায় আব্দুল গনি সেম কিছু একটা কলেজ আছে, এরকম প্রচুর সরকারি কলেজ আরও আছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কলেজে, সরকারি কলেজে তুমি চান্স পেতে পারো যদি তুমি 25,000-এর মধ্যে র্যাঙ্কে থাকতে পারো। 25,000-এর মধ্যে র্যাঙ্কে থাকতে পারো, তাহলে সরকারি কলেজ চান্স পেতে পারো। এবার বলছে স্যার, কোশ্চেন হচ্ছে স্যার বলুন স্যার, 25,000 র্যাঙ্কে থাকার জন্য মানে সরকারি কলেজ পাওয়ার জন্য আমাকে কত নাম্বার পেতে হবে? এটা কোশ্চেন না এটা স্যার? তাহলে তুমি যে 200-র মধ্যে পরীক্ষা দিলে, এই 200-র মধ্যে যে পরীক্ষা দিলে পেপার 1 পেপার 2 মিলে, তোমাকে এই 200-র মধ্যে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম মোটামুটি তুমি যদি 145 থেকে 155 নাম্বার পেতে পারো, 145 থেকে 155 নম্বর পেতে পারো 200-র মধ্যে, তাহলে তুমি চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে তুমি এই 25,000-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে এবং তুমি চোখ বন্ধ করে তুমি যে কোনো সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। যে কোনো সরকারি কলেজে তুমি আরামসে চান্স পেয়ে যাবে, তোমার চাপ নেওয়ার দরকারই নেই। বুঝে গেল? তাহলে যে কোনো সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য তোমাকে কত নাম্বার পেতে হবে? কমপক্ষে মিনিমাম 145 থেকে 155-এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। বুঝে গেল? একদম পরিষ্কার বলছি, তোমরা সরকারি কলেজে চান্স পাওয়ার চান্স আছে যদি একটু ভালো করে পড়ো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের WBJEE এই যাবতীয় খুঁটিনাটি ব্যাপারগুলো বললাম। আশা করি ভালো লাগলো, এবং তোমাদের যদি আরো জানার কিছু থাকে বা যেই মেন্সে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের ডিটেলস সিলেবাস এবং এক্সাম ওরিয়েন্টেড সবকিছু আমি তোমাদের ডিটেলস বলে দেবো, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আজকে কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে তোমাদের, তোমরা সবাই। আর ভালো একটু শেয়ার করে বন্ধুদের সঙ্গে। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, আর যে ফোকাস নিয়ে চলো চলো চলো, ঠিক আছে? টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা।